নমস্কার। আজকে আমরা বর্তমানে একটি চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব, যিনি হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিশেষ করে ইতিহাসে যে সমস্ত স্টুডেন্টরা যাচ্ছেন তাদেরকে এখান থেকে একটি প্রশ্ন হয়তো করা হতেই পারে। তিনি একজন পণ্ডিত, শিক্ষাবিদ, রাজনৈতিক ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। তার প্রাথমিক জীবন ও শিক্ষা। 6ই জুলাই 1901-এ তার জন্ম কলকাতার এক বিদ্বৎ ব্রাহ্মণ পরিবারে। পিতা কে ছিলেন? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত শিক্ষাবিদ ও কলকাতা হাইকোর্টের বিচারপতি, এবং মা ছিলেন শ্রীমতী যোগমায়া দেবী। তার শিক্ষা প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর তিনি করেছেন। পরবর্তীকালে তিনি লন্ডনে যান এবং সেখানে ব্যারিস্টারি সম্পন্ন করেন। শিক্ষাক্ষেত্রে অবদান। 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য নিযুক্ত হন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার যদি গুরুত্ব বলা হয়, শিক্ষাক্ষেত্রে গুরুত্ব কী, তাহলে 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হন 1934 সালে। উচ্চশিক্ষায় মাতৃভাষা বাংলার ব্যবহার প্রসারে উদ্যোগী হন, যে উচ্চশিক্ষাতেও যেন মাতৃভাষা থাকে। উডের ডেসপ্যাচে কী বলা হয়েছিল? প্রাথমিক শিক্ষায় নিজের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু উনি বললেন যে না, উচ্চশিক্ষায় আমাদের বাংলা ভাষা যেন গুরুত্ব পায়। বিশ্ববিদ্যালয়ে আধুনিকীকরণ ও গবেষণার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও প্রাতিষ্ঠানিকভাবে তিনি যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনের সূচনা। এ ছিল তার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব। এবার রাজনৈতিক জীবনে তিনি কী পদক্ষেপ নিলেন সেটা এবার দেখব আমরা। 1929 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে স্বতন্ত্র প্রার্থী রূপে বঙ্গীয় আইনসভায় নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী, কোনো পার্টির হয়ে না। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বঙ্গীয় আইনসভা নির্বাচিত করা হয় প্রতিনিধি হিসাবে। বিনায়ক দামোদর সাভারকরের চিন্তাধারা দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হন, হিন্দু মহাসভায় যোগদান করেন এবং 1939 সালে দলের সভাপতি নির্বাচিত হন। হিন্দু স্বার্থ ও জাতীয়তাবাদী রাজনীতির একজন সক্রিয় মুখপাত্র হয়ে ওঠেন। হিন্দু মহাসভায় তার যোগদান এবং 1939 সালে সেই দলের সভাপতি হিসাবে নির্বাচনে তার রাজনৈতিক জীবনের কিন্তু একটি পদক্ষেপ। এরপর আসি একে ফজলুল হকের নেতৃত্বাধীন প্রগতিশীল কোয়ালিশন মন্ত্রিসভায় অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নিযুক্ত হন তিনি। প্রথম বাংলার অর্থমন্ত্রী ফজলুল হকের সময় 1941-42 সালে তিনি যুক্ত হচ্ছেন। দায়িত্বকাল কত ছিল না, 11 ডিসেম্বর 1941 থেকে 20 নভেম্বর 1942 পর্যন্ত। সেই সময় চলছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুর্ভিক্ষ চলছিল। পূর্ব সংকটকালীন প্রশাসনিক ভূমিকা তিনি পালন করেছিলেন। আর্থিক অনটনে থাকা কাজী নজরুল ইসলামকেও ব্যক্তিগতভাবে তিনি সহায়তা করেন। 1947 সালের বঙ্গভঙ্গ এবং পশ্চিমবঙ্গ গঠনে তার কী ভূমিকা? 1947 সালে দেশভাগ হয় এবং অখণ্ড বাংলাকে পাকিস্তানভুক্ত করার প্রস্তাবে তিনি তীব্র বিরোধিতা করেছিলেন। হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত রাখার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। 1947-এর 20 জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় বাংলা বিভাজনের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। এই ভূমিকার ঐতিহাসিক মূল্যায়ন নিয়ে কিন্তু আজও অনেক ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেন যে তিনি ঠিক করেছিলেন, কেউ বলেন না ওনার ঠিক হয়নি। তো এই নিয়ে বিতর্কে আমরা যাব না, আমরা দেখব উনি কী করেছিলেন। তাই পশ্চিমবঙ্গ গঠনে কিন্তু তার একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
20 জুন 1947। স্বাধীন ভারতের মন্ত্রিত্ব। তার আগে তিনি ছিলেন কি ফজলুল হকের সময় অর্থমন্ত্রী। এখন স্বাধীন ভারতে জওহরলাল নেহরুর সময় তাকে শিল্প সরবরাহ মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। 1950-এ নেহেরু লিয়াকত চুক্তির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এখন এই নেহেরু লিয়াকত চুক্তিতে কি বলা হয়েছিল? 1947-এ তো ভারত ভাগ হলো, তো উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছে। ক্লাস 10-এর বইয়ে আছে, একটু পড়ে নেবেন আপনারা ওটা। এছাড়া আমার চ্যানেলেও একটা ডেমো টপিক হিসাবে দেওয়া আছে, স্বাধীনতার পরে উদ্বাস্তুদের সমস্যা, চাইলে ওই টপিকটাও দেখতে পারেন। ওটা ক্লাস 10-এর বইয়ের উপর ভিত্তি করে বানানো। তো উদ্বাস্তুদের সমস্যা যখন হচ্ছে তখন দ্বিপাক্ষিক একটা চুক্তি হয়। নেহেরু এবং লিয়াকত একটা সম্মতি দেন যে এদের নিয়ে ভাবতে হবে যেন সাম্প্রদায়িক দাঙ্গা এরা ক্ষতিগ্রস্ত না হয় এবং আর্থিক দিক থেকে উন্নতি, তাদের ঘরবাড়ি বাসস্থানের যোগান দেওয়া, সমস্ত দিক থেকে তাদের ব্যবস্থা করা হবে। সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ওনাদের সঙ্গে মতের অমিল হয় এবং তিনি মন্ত্রিসভা পদত্যাগ করেন। পরবর্তীতে লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রতিষ্ঠিত হন। বাগ্মিতা ও যুক্তিনিষ্ঠ বক্তৃতার জন্য পার্লামেন্টের সিংহ তাকে আখ্যা দেওয়া হয়। ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা 1951। RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা সংঘর সহযোগিতায় ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করছেন তিনি, যা পরবর্তীতে বর্তমান যে বিজেপির পূর্বসূরি সেটাকেই ধরা হয়। 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনে দল লোকসভায় 3টে আসনে জয়ী হয়। পশ্চিমবঙ্গ ও রাজস্থানের বিধানসভাতেও দল আসন লাভ করে। হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রধান উপকার হিসাবে তিনি বিবেচিত হন। কাশ্মীর আন্দোলন ও 1970 ধারা। জম্মু কাশ্মীরের জন্য পৃথক সংবিধান, পতাকা, প্রবেশ পারমিটের ব্যবস্থা 370 ধারা কিন্তু প্রবল তিনি বিরোধিতা করেছিলেন। তাহলে 370 ধারা কি, যে কাশ্মীরের জন্য, কাশ্মীর ভূখণ্ডের জন্য, জম্মু কাশ্মীর পৃথক সংবিধান হবে, পৃথক পতাকা হবে এবং তাদের প্রবেশ আসা যাওয়া নিয়েও সেখানে পারমিট করা হয়। তিনি এটার ঘোর বিরোধিতা করেন, কারণ তিনি বলেছিলেন কি যে এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলতে পারে না। আমাদের দেশ, সেখানে দ্বিতীয় সংবিধান কেন হবে, দ্বিতীয় পতাকা কেন হবে, যা থাকবে একটি। লোকসভার ভিতরে ও বাইরে বারবার বলেন যে এই ব্যবস্থা ভবিষ্যতে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। 1953 সালের মে মাসে পারমিট ছাড়াই তিনি কাশ্মীরে প্রবেশ করার সিদ্ধান্ত নেন যে আমি পারমিশন নেব না, পারমিট আমার দরকার নেই, আমি দেখব কি হয় সেখানে ঢোকার পরে। তিনি যথারীতি সেখানে যান। 1953 মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাব কাশ্মীর সীমান্তে গ্রেপ্তার হচ্ছেন তিনি এবং জম্মুতে নিরাপত্তা হেফাজতে আটক রাখা হয়। কোনো আনুষ্ঠানিক বিচার হয়নি, অভিযোগ নামা ছাড়াই দীর্ঘদিন তাকে বন্দি করে রাখা হয় এবং তিনি ক্রমশ অসুস্থ হয়ে যান এবং অসুস্থ অবস্থায় তিনি মারা যাচ্ছেন 51 বছর বয়সে 1953-তেই। মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিস্থিতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। ইতিহাসে শ্যামাপ্রসাদের গুরুত্ব কী? পশ্চিমবঙ্গের পৃথক অস্তিত্ব রক্ষার আন্দোলনে তার ভূমিকা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। আজকে উনি না থাকলে হয়তো পশ্চিমবঙ্গ থাকতো না, এটা ঐতিহাসিকরা বলছে, এটা নিয়েও সমালোচনা আছে। শিক্ষা সংস্কারক হিসেবে বাংলার উচ্চশিক্ষা কাঠামোয় দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছেন। উচ্চশিক্ষা কাঠামোতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতীয় জনসংঘ থেকে বর্তমানে যে বিজেপি পর্যন্ত হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ ভিত্তি তিনি তৈরি করে গেছেন। 370 ধারা বিরোধিতায় রাজনৈতিক উত্তরাধিকার 2019 সালে ধারাটি বিলোপের প্রেক্ষাপটে নতুন করে আলোচিত হয়। 2019 সালে যে 370 ধারা বাতিলের একটা প্রশ্ন ওঠে, বাতিলের একটা প্রেক্ষাপট ওঠে, তো সেখান থেকে তার যে 370 ধারা তিনি বিরোধিতা করেছিলেন তার একটি যোগসূত্র আছে বা সমালোচনা করা যেতেই পারে। এখন আমরা দেখব যে ইন্টারভিউতে আমাদেরকে কী ধরনের প্রশ্ন করতে পারে। সাধারণ প্রশ্ন, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু কবে? 1953-তে মৃত্যু, আগে আমার জন্মটা বলা উচিত, 6ই জুলাই তার জন্ম, 1901-এ, 6ই জুলাই 1901-এ তার জন্ম এবং তার মৃত্যু হচ্ছে 1953-তে জুন মাসে।
এরপর দেখব তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন কোন সালে? 1934-এ, তাই তো? সেই সময় তার বয়স ছিল 33 বছর। তার পিতার নাম কি? আশুতোষ। মায়ের নাম ছিল যোগমায়া। ভারতীয় জনসংঘ কবে এবং কাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1951-তে। 1951-তে এই শ্যামাপ্রসাদ মুখার্জির সহযোগিতায় ভারতীয় জনসংঘ গঠন করা হয়, যেটা আজকের বর্তমানে বিজেপির একটি যোগসূত্র আমরা বলতে পারি। নেহেরু মন্ত্রিসভায় তিনি কোন দফতরের দায়িত্বে ছিলেন? নেহেরুর সময় তিনি ছিলেন কিন্তু শিল্প এবং সরবরাহ মন্ত্রী। কোন চুক্তির প্রতিবাদে তিনি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছিলেন? নেহেরু লিয়াকত চুক্তি, তাই তো? এবার আমরা দেখব কতগুলো বিতর্কিত প্রশ্ন। ওগুলো তো সহজ সরল প্রশ্ন হয়ে গেল, যেটি সমস্ত এসএলএসটি অ্যাসপিরেন্টের জন্য প্রযোজ্য। যারা ইতিহাস ব্যাকগ্রাউন্ড থেকে নয় তাদের জন্য, কিন্তু যারা ইতিহাস ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য তো এত সহজ প্রশ্ন নাও রাখতে পারে। তাদের জন্য থাকবে কিছু বিতর্কিত প্রশ্ন, যেমন 1947-এর বঙ্গভঙ্গে শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য কী নিয়ে? যারা সমর্থক তারা বলছেন যে সেই সময় যদি বাংলা ভাগ না হতো বা তিনি যদি বাংলা ভাগকে গুরুত্ব না দিতেন তাহলে হয়তো আজকে পশ্চিমবঙ্গ গঠন হতো না, এবং তারা এটা বলতে চাইছে যে যেটা হয়েছে পশ্চিমবঙ্গ ভাগ সেটা কিছুটা হলেও ভালো হয়েছে, না হলে পশ্চিমবঙ্গের অস্তিত্ব আমাদের থাকতো না। কিন্তু যারা সমালোচক তারা বলছেন যে না, এখান থেকে একটা সাম্প্রদায়িক তিনি একটা বিভাজন তৈরি করে গেছেন। যারা মধ্যস্থ তারা কোনোটাকেই সাপোর্ট করছেন না, যে শুধু তো ওনার জন্য এটা হয়নি, কারণ দেশভাগটা হয়েছে আরও অনেকের। মাউন্টব্যাটেন ছিলেন, জওহরলাল নেহেরু ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন, তাহলে কেন শুধু শুধু ওনাকে বলা হচ্ছে? হিন্দু মহাসভা রাজনীতি ও তার জাতীয়তাবাদী ভাবাদর্শকে কিভাবে মূল্যায়ন করা যায়? হিন্দু মহাসভা, এখানেও সমালোচক এবং সমর্থকদের দৃষ্টিভঙ্গি আছে। কেউ বলছেন যে না, হিন্দুদের স্বার্থ রক্ষা যেমন মুসলিম লীগ করেছিল তেমনভাবে তিনিও চেষ্টা করেছেন এবং স্বার্থ রক্ষার প্রয়োজন ছিল সেই সময়। কেউ কেউ বলছেন যে না, এই হিন্দু মহাসভার কারণে সাম্প্রদায়িকতার কিন্তু একটা সৃষ্টি হয়। মুসলিম লীগ যে দিকে হেঁটেছেন হিন্দু মহাসভা তৈরিতেও সেই দিককেই হিন্দুরাও হাঁটে। তার মৃত্যু স্বাভাবিক ছিল নাকি এর পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল? এখানেও ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলছে না, চিকিৎসা হয়নি, অনেক দিন ধরে অভুক্ত ছিলেন, তো তাকে বন্দি করে রাখা হয় এবং সে কারণে তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়। কিন্তু সমালোচকরা বলছেন যে না, এখানে নিশ্চয়ই কোনো রাজনৈতিক ঘটনা আছে, কিন্তু এর কোনো যথার্থ প্রমাণ নেই। তো এক্ষেত্রে প্রশ্নটা বিতর্কিতই থেকে যায়। বারবার বলছি, ইন্টারভিউয়ে কোনো নিজের মতামত দিতে যাবে না, সমালোচক সমর্থক বলেই কথা বলবে। 370 ধারা বিরোধীকে আজকে প্রেক্ষাপটে কিভাবে দেখা হয়? 370 ধারা আজকের প্রেক্ষাপটে এটা দেখা হয় যে 2019-এ যে বিলটা আসে 370 ধারা বিলের বাতিল, সেখানে কিন্তু অনেক দিন আগেই মানে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বিলকে কিন্তু সমর্থন করেননি। তাহলে দেখা যেতে পারে যে তার প্রেক্ষাপট সেই সময় ঠিকই ছিল যে 2019-এ এসে সেই বিল বাতিল করতে হচ্ছে, কারণ তার একটি ছিল যে এক দেশে দুই বিধান দুই নিশান হতে পারে না। তো এটাই এখানকার প্রেক্ষাপট। বারবার বলছি, এটি পরামর্শ দেব যে বিতর্কিত অংশে নিজস্ব মতামত বা ব্যক্তিগত মতামত না দিয়ে ঐতিহাসিক তথ্য ও একাধিক দৃষ্টিভঙ্গি কিন্তু আপনারা তুলে ধরবেন। সারসংক্ষেপ কি? শিক্ষাবিদ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রশাসক ও রাজনৈতিক তিনটে পরিচয়ই তার আছে। পশ্চিমবঙ্গ গঠন, শিক্ষাক্ষেত্রে সংস্কার, জাতীয় রাজনীতিতে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা তার তিনটে প্রধান উত্তরাধিকার। 1953 সালে কারাবন্দী অবস্থায় তার মৃত্যু কিন্তু আজও একটা অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গেছে। ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।